আচ্ছা, তো আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে এই আলিগড় মুভমেন্ট থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে ভারতে আহ মুসলিম লীগের শাসন বা মুসলিম লীগ ভারতে আসে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করি। এর এমসিকিউ দেখো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আজকে একটু আগেই দিলাম। এমসিকিউটা তোমরা করে রাখবে। আচ্ছা, পরীক্ষা কে কে দিয়েছো? একজনের দেখলাম, আর কেউ দিয়েছো না একজনই দিয়েছো? স্যার এখনো এখনো কেউ দাওনি তাই তো, শুধু এনামুল দিয়েছো তাই তো? যাই হোক, ওকে ঠিক আছে। তো দেখো আমরা কি পড়ছি, এটা হচ্ছে আলিগড় মুভমেন্ট সম্পর্কে পড়ছি। তো আমাদের দেখো ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেগুলো ডিসকাশন করেছি তার মধ্যে আলিগড় মুভমেন্ট থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে ভারতে মুসলিম লীগের গঠন হয় সেটা সম্পর্কে আমরা ডিসকাস করবো, আর দেখবো যে ভারতের পার্টিশনের ক্ষেত্রে মুসলিম লীগের কি অবদান ছিল সেগুলো সম্পর্কে আমরা দেখবো। তো প্রথমে আলিগড় মুভমেন্ট যেটা করেছিল সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। আমরা প্রত্যেকেই জানি আলিগড় আন্দোলনের জনক বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে, যেটা বেসিক্যালি আলিগড় কলেজে হয়েছে। তো আলিগড় আন্দোলনের উদ্দেশ্য ছিল কি, যে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে, পিছিয়ে পড়া যে মুসলিম সম্প্রদায় রয়েছে তাদেরকে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা। ঠিক আছে, আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা। এটা বেসিক্যালি কি হয়েছিল, যখন আমরা দেখেছি যে যখন ব্রিটিশরা ভারতে এসেছিল, ভারতে আসার পরে কি করেছিল, প্রথম দিকে দেখেছি যে ব্রিটিশরা ভারতের মানে এডুকেশন বা শিক্ষা বিস্তারের দিকে কোনো রকম গুরুত্ব আরোপ করেনি, সেটা আমরা প্রত্যেকেই জানি। তারপর কি হলো, নিজেদের সুবিধার জন্য 1813 খ্রিস্টাব্দে 1813 চার্টার অ্যাক্টের সময়, চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে কি হয়, প্রথম যে ভারতীয়দের শিক্ষিত করার জন্য চিন্তা ভাবনা করা হয়, এডুকেটেড করার জন্য। এবং সেটা কিন্তু ভারতীয়দের শিক্ষিত করা বেসিক্যালি উদ্দেশ্য নয়, তাদের জন্য সস্তায় কেরানি তৈরি করার জন্য, অর্থাৎ তাদের কাজ করার জন্য কম পয়সায় কম অর্থে কেরানি তৈরির জন্য চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে কি হয়, এডুকেশন বা শিক্ষা বিস্তার করানো হয়। এবং সেই শিক্ষা বিস্তার বেসিক্যালি কি ছিল, যে খ্রিশ্চিয়ানিটি প্রমোট করার জন্য যেসব খ্রিশ্চান মিশনারি ছিল তারা ভারতে এসেছিল বেসিক্যালি শিক্ষা বিস্তার করার জন্য। ওকে, তার মাধ্যমে কনভেন্ট স্কুল থেকে শুরু করে আজকের দিনেও আমরা কি করছি, যে আমাদের ছেলেদেরকে সেই কনভেন্ট স্কুলেই পাঠাই, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল। তো যাই হোক, সেটা আমরা না জেনেও পাঠাচ্ছি বা আমাদের জানার প্রয়োজনীয়তা নেই আমরা কি করছি, কারণ কি সোসাইটির সাথে এগোতে গেলে আমাদের সেগুলো করতে হবে। যাই হোক, সেটা আলাদা কথা। তো যখন এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে এইভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয়, তখন সমাজের মধ্যে যেসব হিন্দু ছিল, যেসব হিন্দুরা ছিল, হিন্দু বেসিক্যালি মধ্যবিত্ত ছিল, তারা কি করে, এই ইংরেজি শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে শুরু করে। তারা নিজেদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে ব্রিটিশদের অধীনে চাকুরিজীবী হয়ে যায়, ব্রিটিশদের অধীনে চাকুরিজীবী হয় এবং সমাজে একটা সম্মানজনক পদ গ্রহণ করতে থাকে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মুসলিমরা কি করলো, এই পাশ্চাত্য শিক্ষাকে টোটালি অপোজ করলো। তার কারণ কি, যেভাবে যেসব মোল্লা মৌলবীরা ছিল তারা বললো যে না, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তোমরা হচ্ছে কোরআনের বিরুদ্ধে যাবে। তো বিভিন্ন রকম ভাবে তাদেরকে ম্যানিপুলেট করলো, বিভিন্ন ভাবে তাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে কি করলো, মুসলিমরা কি হলো, সমাজে শিক্ষিত হওয়া থেকে পিছিয়ে রয়ে গেল। এইরকম সিচুয়েশনের পরে আমরা দেখলাম যে 1857 1857 সালে কি হলো, মহাবিদ্রোহ হলো। Okay? মহাবিদ্রোহ, তো মহাবিদ্রোহের সময় এই সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের অধীনে একজন মানে কর্মচারী ছিলেন। দেখো, তার মানে এই নয় যে কোনো মুসলিম শিক্ষিত হয়নি, ব্যাপারটা সেরকম নয়, কিন্তু যতটা পার্সেন্টেজ অফ হিন্দুরা হয়েছিল ততটা পার্সেন্টেজ অফ মুসলিমরা কিন্তু হয়নি, মুসলিমদের মধ্যে অনেক কম শিক্ষিত হয়েছে। তো সৈয়দ আহমেদ খান কিন্তু সেই সময়ে ইংরেজদের অধীনে শিক্ষকতা মানে চাকরিজীবীর মধ্যে ছিলেন, এবং তিনি দেখলেন, তিনি বুঝতে পারলেন যে মুসলিম সমাজকে যদি সমাজে উন্নত করতে হয় তাহলে একমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ব্রিটিশদের মানে লয়াল বানাতে হবে। সেই কারণের জন্য সৈয়দ আহমেদ খান কি করলো, উত্তরপ্রদেশ ইউপিতে আলিগড় জায়গাতে এটা আন্দোলনের সূচনা করেছিল।
সেটাকে আমরা আলিগড় আন্দোলন নামে পরিচিত। তো সৈয়দ আহমেদ খান ছাড়া আরো বিখ্যাত কিছু ব্যক্তি ছিলেন, তার মধ্যে বিখ্যাত ছিল চিরাগ আলী। তো সেই সৈয়দ আহমেদের পরেই বিখ্যাত এরকম ব্যক্তি ছিলেন চিরাগ আলী। এছাড়া আরো কিছু নাম আমি মেনশন করে দিয়েছি। কবি আলতাফ হোসেন আলী, আলতাফ হোসেন আলী, মৌলানি শিবলি নোমানি, নাজিম আহমদ, কবি হালি, আর শিক্ষাবিদ খুদা বখশ। এরা বিখ্যাত ব্যক্তিরা ছিলেন যারা আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো উদ্দেশ্য সিম্পলি ভাবে বলবো মুসলিম সমাজের উন্নতি সাধন করা। সেই উদ্দেশ্যে সৈয়দ আহমেদ খান আলিগড়ে একটি কলেজে এস্টাবলিশমেন্ট করলেন, সেটা হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা আজকের দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আলিয়া বিশ্ববিদ্যালয় বা আলিগড় বিশ্ববিদ্যালয় যেটা বলে থাকি। তো সেই বিশ্ববিদ্যালয় যেটা ফাউন্ডেশন হয়েছিল 1875। ওকে, তো এটা 1920-তে আমরা তারপরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, সেটা পরবর্তীকালে। তো যাই হোক, তো যখন এটা ফাউন্ডেশন হয় 1875-এ, গভর্নমেন্ট বা সরকার, ব্রিটিশ সরকার সেই সময় প্রচুর অর্থ সাহায্য করত, যাকে বলা হয় এড বলতো, অর্থ দান করতো। এবং সেই সময় যে বড় লাট বলতে ভাইস রয়কেই বলা হয় বড় লাট। বড় লাট বলতে আর কেউ নয় যে গভর্নর জেনারেল হবে অথবা যে ভাইস রয় হবে তাকেই কিন্তু বড় লাট বলা হবে। হ্যাঁ, তো আলাদা করে বড় লাট বলে অন্য কেউ নয় কিন্তু। হ্যাঁ, তো বড় লাট আর ছোট লাট কি হবে, যে প্রাদেশিক গভর্নরকে ছোট লাট বলা। হুম, বড় লাট এদেরকে বড় লাট ভাইস রয়কে বলা হয়, আর প্রাদেশিক গভর্নরকে বলা হয় ছোট লাট। এটা আমরা ছোট মানে পড়েছি, বড় লাট ছোট লাট। তো এরা কি করলো, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই আসা যাওয়া করতো, দেখতো ঠিকঠাক হচ্ছে কিনা বা তাদের এগেনস্টে কিছু হচ্ছে কিনা। সেইভাবে সেই সময় বড় লাট ছিল লর্ড নর্থব্রুক। তিনি ব্যক্তিগতভাবে এই সময় কলেজকে 10,000 টাকা দান করেছিলেন। এটা বিভিন্ন সময়ই দান হয়েছে, তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ দান মেনশন করা হয়েছে। এবার পরবর্তীকালে এই কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হয়। এবং এই মুসলিম জাগরণ, এই জন্য এই আন্দোলনকে আমরা আলিগড় আন্দোলন বলে থাকি। তো এই আন্দোলনের বিশেষ উদ্দেশ্য কি ছিল? প্রথম উদ্দেশ্য ছিল হিন্দু বিদ্বেষ করা, কারণ এখানে সৈয়দ আহমেদ খান প্রপারলি বলেছিলেন যে হিন্দু মুসলিম হচ্ছে সম্পূর্ণ আলাদা জাতি এবং পৃথক, স্বার্থযুক্ত। দুজনের স্বার্থ কখনো এক হতে পারে না। হিন্দু বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, কংগ্রেস বিদ্বেষী এবং ইংরেজদের তোষণ, এগুলো ছিল এই আন্দোলনের প্রধান মূলধন। অর্থাৎ এইগুলোকে বেস করে, এগুলোকে ফোকাস করে আন্দোলন করাটাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। হিন্দু বিদ্বেষ, কংগ্রেস বিদ্বেষ এবং ইংরেজদের তোষণ। এবার যেমন আমরা যে পড়েছি কংগ্রেস ফাউন্ডেশনের ক্ষেত্রে অ্যালেন অক্টোভিয়ান হিউম, প্রত্যেকেই পড়েছি, ফাদার অফ আইএনসি বলা হয়। উইলিয়াম ওয়েডেনবার্ন, হিউমের বায়োগ্রাফিকার বলা হয়। হেনরি কটন, এরা প্রত্যেকে আমরা দেখেছি যে ওয়েডেনবার্ন এবং হেনরি কটন এরা সব আমাদের ব্রিটিশ হলেও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। সেগুলো আমরা হয়তো পড়েছি, বঙ্গভঙ্গের সময় হেনরি কটন। উইলিয়াম ওয়েডারবার্ন শেষ মানে ইংলিশ প্রেসিডেন্ট ছিল, ইংলিশ সভাপতি ছিল আইএনসি। সেরকম যেমন এরা জাতীয় কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ ছিল, সেরকম আলিগড় ইউনিভার্সিটির ক্ষেত্রে থিওডোর বেক, মরিসন এবং আর্চিবোল্ড, এরাও আলিগড় আন্দোলনের বা আলিগড় মানে কলেজের ক্ষেত্রে বা আলিগড় মুভমেন্টের ক্ষেত্রে এরকমই বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। এই নামগুলো মনে রাখতে হবে, বিশেষ করে থিওডোর বেক, এই নামটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, আর্চিবোল্টের নামও প্রায় এসে থাকে। আর এই থিওডোর বেক বেসিক্যালি কে ছিল? তিনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বা প্রধান অধ্যক্ষ থিওডোর বেক। তিনি এই সময় বিভিন্ন রকম রাজনৈতিক প্রচার কার্য পরিচালনা করতেন। এবং এই থিওডোর বেক সেই সময় একটা পত্রিকা প্রকাশ করতেন, তার নাম হচ্ছে ইনস্টিটিউট গেজেট। একটা পত্রিকা তিনি প্রকাশ করতেন যেখানে, যার মাধ্যমে তিনি আলিগড় আন্দোলনের যে মেন প্রিন্সিপাল সেগুলো প্রচার করতেন। বাঙালি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, কংগ্রেস বিদ্বেষ, এই ধরনের জিনিস প্রচার করতেন। এরপর 1888-এ এই থিওডোর বেকের উদ্যোগেই গঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এগুলো এমসিকিউর মধ্যে পড়বে যে কবে গঠিত হয়েছিল বা ফাউন্ডার কে ছিল, এইভাবে মনে রাখতে হবে। তবে এটার ক্ষেত্রে একটা বিশেষত্ব কি ছিল, এতে অনেক কিন্তু হিন্দু সদস্যও ছিল। অর্থাৎ উদ্দেশ্য এটাই প্রমাণ করা ছিল যে জাতীয় কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের সংগঠন নয়, এর মধ্যে মানে এরাও থাকতে পারে। ওকে, তো এই ধরনের একটা মানে ব্যাপার ছিল। এরপর আমরা দেখবো 1893-তে, সময় এগোচ্ছে, 1893-তে
থিওডর বোকের উদ্যোগে গঠিত হয় মোহামেডান ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া, যেটা কেবলমাত্র মুসলিমদের নিয়ে আরেকটা সংগঠন। Okay? তার মানে এখানে মোহামেডান বলাই হয়েছে, মোহামেডান ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া। ওকে, গঠিত হয়েছিল শুধু মুসলিমদের জন্য সংগঠন। এবার বেসিক্যালি আমরা আগেই পড়েছি যে মুসলিমদের স্বার্থ রক্ষা এবং ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা, অর্থাৎ কেউই কিন্তু চাইতো না যে ব্রিটিশরা চলে যাক, প্রত্যেকেই চাইতো ব্রিটিশরা ভারতে থাকুক। ঠিক আছে, তো ব্রিটিশরা থাকা অবস্থাতেই মানে ব্রিটিশ শাসন সুদৃঢ় থাকুক, কিন্তু মুসলিমদের জন্য যেন বিশেষ ব্যবস্থা থাকে। তো সেই জন্য সৈয়দ আহমেদ খান এবং থিওডর বেক প্রতিষ্ঠিত এই যে সংগঠনগুলো ছিল, যার উদ্দেশ্য ছিল মুসলিমদের স্বার্থ রক্ষা করা আর ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা। এবং সৈয়দ আহমেদের মৃত্যুর পরেও কিন্তু এই আলিগড় আন্দোলন প্রচলিত ছিল বা চলছিল। চারটা মৌলিক নীতি যেগুলো ছিল, যে প্রথমেই বলা আছে কি, হিন্দু এবং মুসলিম পরস্পর বিরোধী স্বার্থযুক্ত দুটি যুদ্ধরত জাতি। ওকে, এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মানে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে উচ্চ সরকারি পদে মুসলিমদের নিয়োগ স্বার্থ বিরোধী। তার কারণ একটা বড় ছিল, যে বলবে কেন, ভালো তো এক্সামের মাধ্যমে হোক, তাহলে তো বেটার জিনিস, উচ্চ পদে নিয়োগ। কিন্তু ব্যাপারটা দেখো, অলরেডি যেমন আজকের দিনে যদি বলা হয় যে রিজার্ভেশন টোটালি তুলে দেওয়া হোক, তুলে দিয়ে পুরোটাই 100% মেরিট বেসিসে টেস্ট এক্সাম হোক, সঙ্গে সঙ্গে দেখবে প্রচুর আন্দোলন হয়। ঠিক আছে, কেন হবে? তার কারণ যে সমাজের কিছু শ্রেণী, অনেক শ্রেণী, যেমন ওবিসি ক্যাটাগরি, যারা এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি, ঠিক আছে, এরা কি হয়, বিশেষ করে এসসি আর এসটি ক্যাটাগরি, এরা সমাজে একটা দীর্ঘ সময় ধরে মানে পিছিয়ে রয়েছে। দীর্ঘ সময় এরা কি সমাজের সুবিধা থেকে বিচ্ছিন্ন রয়েছে। ফলে একটা জেনারেশন ওয়াইজ ব্যাপার থাকে, তো জেনারেশনে এরা বহুদিন পৃথক হওয়ার কারণে এরা কি হয়, সেইভাবে কম্পিটিশন করতে পারবে না, সেই কারণে এদের জন্য রিজার্ভেশনের প্রয়োজন। ঠিক আছে, তো যে অনেকে এর দ্বিমত রয়েছে, অনেকের এর এগেনস্টে মতামত রয়েছে, আমরা সেই মতামতের মধ্যে যাচ্ছি না। ওকে, তো যাই হোক, এটা ব্যাপার। তো কারণ এই কথাটা বলার কারণ ছিল, কারণ সৈয়দ আহমেদ খান ভালোই জানতেন যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, মুসলিমরা কখনোই উচ্চ পদে নিয়োগ হতে পারবে না, কারণ অলরেডি তারা এডুকেশনের দিক থেকে পিছিয়ে রয়েছে। সেই কারণে তো এটা এগেনস্টে সৈয়দ আহমেদ খান বলেছিলেন। ব্রিটিশ সরকারের হাতে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত রয়েছে, সেই কারণে সরকার বিরোধী যে সমস্ত রাজনৈতিক আন্দোলন হবে, সে থেকে মুসলিমরা নিজেদের দূরে রাখবে। যে কারণ মুসলিমদের স্বার্থ রক্ষা ব্রিটিশ সরকার করছে, ফলে তাদের এগেনস্টে নিশ্চয়ই কোনো কাজ করবে না, অর্থাৎ সরকার বিরোধী কোনো যদি রাজনৈতিক কার্যকলাপ হয়, সেখান থেকে ব্রিটিশরা নিজেদেরকে দূরে রাখবে। এবং তারা চেষ্টা করবে যেসব হিন্দুরা রাজনৈতিক বিক্ষোভ করছে, তাদের বিক্ষোভ যাতে খর্ব, এবং খর্ব করার জন্য যতটা পলিটিক্সে এন্টার করা প্রয়োজন রয়েছে বা এন্টার তাদের করতে হবে, ততটাই তারা এন্টার করবে। এই চারটে ছিল মেন প্রিন্সিপাল আলিগড় আন্দোলনের চারটে মৌলিক নীতি। এছাড়া শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সৈয়দ আহমেদ খান বা আলিগড় আন্দোলন বিশেষ ভূমিকা পালন করেছিল, এটাও আমরা দেখেছি। কিরকম, যে 1864 সৈয়দ আহমেদ খান উত্তরপ্রদেশের গাজীপুরে একটা ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন, গাজীপুরে ইংরেজি স্কুল। এছাড়া ইংরেজি ভাষায় কিছু বই উর্দু ভাষায় অনুবাদ করেন, কারণ পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন রয়েছে, এই জন্য উর্দু ভাষায় বই অনুবাদ করেন এবং মুসলিমদের মধ্যে বিতরণ করেন। এবং সেই উদ্দেশ্যে তিনি বিজ্ঞান সমিতি গঠন করেন, বিজ্ঞান মনস্ক করার জন্য। এছাড়া মুসলিমদের মনে পাশ্চাত্যের ভয়ভীতি দূর করার জন্য মুসলিমদের উদারনৈতিক ভাবধারা প্রচার করার জন্য একটা পত্রিকা প্রকাশ করেছিল, তহজিব উল আকলাক একটা পত্রিকা প্রকাশ করেছিল, যাতে তাদের মনের মধ্যে যে ভয় রয়েছে যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ তাদের থেকে দূরে চলে যাবে, এই ধরনের ভীতি থেকে দূর করার জন্য একটা পত্রিকার মাধ্যমে প্রকাশিত করত, যে এগুলো ভুল কনসেপ্ট, মিসকনসেপশন। এছাড়া তিনি কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া আমরা 1875 দেখেছি অক্সফোর্ড কেমব্রিজের অনুসরণে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা আলিগড় বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন কলেজ, এটা আমরা অলরেডি পড়েছি। এইভাবে তিনি মুসলিম সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রচার করিয়ে আধুনিক ভাবধারায় দীক্ষিত করেছিলেন। সিম্পল ব্যাপার, ভীষণ ইজি ভাবে জিনিসগুলো বুঝলাম।
এছাড়া যুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের যুক্তিবাদের প্রসার ঘটিয়ে, যে যুক্তির মাধ্যমে গ্রহণ করবো, যুক্তির প্রসার ঘটিয়ে সামাজিক গোঁড়ামি পরিত্যাগ করতে সাহায্য করেছিল। এছাড়া নারীদের মর্যাদা বৃদ্ধি, পর্দা প্রথার অবসারণ, শিক্ষা প্রসার, মহিলাদের যে শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ একটা শিশু প্রথম শিক্ষা তার মা দিয়ে থাকে, সেই জন্য হচ্ছে মেয়েদের শিক্ষা কিন্তু যথেষ্ট বেশি প্রয়োজনীয়। তো এগুলোর ক্ষেত্রে সৈয়দ আহমেদ খান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এছাড়া রাজনৈতিক দিক থেকেও কিছু ভূমিকা ছিল। আলিগড় আন্দোলন মুসলিমদের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটায়, পলিটিক্যাল চেতনা আনে। এছাড়া বিভিন্ন ধরনের 3টি সংগঠন গঠিত হয়েছিল, যাতে আইএনসি, ভারতের জাতীয় কংগ্রেসের জনপ্রিয়তা বিরুদ্ধে সৈয়দ আহমেদ খান এডুকেশনাল কংগ্রেস, ইউনাইটেড পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন, মোহামেডান অ্যাসোসিয়েশন এই ধরনের সংস্থা গঠন করেছে। এছাড়া আলিগড় আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ মানে ইংরেজ শাসক বিরোধী কংগ্রেসকে জাতীয়তাবাদী আন্দোলনে দুর্বল করেছিল। তাছাড়া সাম্প্রদায়িক বিভেদ নীতিকে তোষণ করত, যে যতক্ষণ এই সাম্প্রদায়িক বিভেদ থাকবে ততক্ষণ মুসলিমদের স্বার্থ রক্ষা হবে। এছাড়া বঙ্গভঙ্গ, এটা খুব একটা বড় কজ ছিল, যেই কারণে বঙ্গভঙ্গ একটা বড় কজ ছিল, যে যার মাধ্যমে মানে বলতে পারি যে মুসলিম লীগের ফরমেশনের জন্য বঙ্গভঙ্গ ছিল সবচেয়ে বড় কাজ। সেটা আমরা কিভাবে দেখি। তো এইভাবে এছাড়া আলিগড় আন্দোলনের ফলেই পরবর্তীকালে ভারতে আমরা দেখেছি যে দ্বিজাতি তত্ত্ব বা 2 নেশনস থিওরি বা বিচ্ছিন্নতাবাদের জন্ম। ঠিক আছে, আচ্ছা, সীমাবদ্ধ। কেন আলিগড় আন্দোলন বলতে গেলে মানে নষ্ট হয়েছিল বা মানে সফল হয়নি, তার কারণ যেসব গোঁড়া মৌলবী বা মোল্লারা যারা রয়েছে, তারা এর বিরোধিতা করেছিল, কারণ জানে তাদের যে ইনকামের সোর্স লোককে ভুল বুঝিয়ে সেটা বন্ধ হবে। সেই জন্য তারা ধর্ম আর সমাজ সংস্কারের উদ্যোগ ব্যর্থ হয়েছিল, কারণ এরা বিরোধিতা করেছিল মৌলবী মোল্লারা। এছাড়া সমাজের যে সাধারণ দরিদ্র বা পিছিয়ে পড়া মুসলিমদের কোনো সম্পর্ক ছিল না, কারণ দেখো যারা দরিদ্র বা পিছিয়ে পড়া তারা এডুকেশনের কি বুঝবে, তো তারা বলবে যে এ তো আমাদের কোনো ব্যাপার নয়, তো না আমরা এর মধ্যে কি যাবো, তো এরা এর সাথে কোনো রকমের যোগদান করেনি, সিম্পল ব্যাপার। এছাড়া উত্তরপ্রদেশের যেসব জমিদার বা উচ্চবিত্ত মানুষ বা চাকরিজীবী মানুষ, এরা ছিল সমাজের ভিত্তি, ফলে খুব কম শ্রেণীর মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। এছাড়া উচ্চ বংশজাত যেসব অভিজাত মুসলিম পরিবারে, তারা আলিগড় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেত, তারা সর্বসাধারণের জন্য এই দ্বার মুক্ত ছিল না। তারা বললেন না, আমরা উঁচু কাস্টের মুসলিম, আমরা নিচুদেরকে আসতে দেবো না। তো যাই হোক, এছাড়া মুসলিম আদর্শে মূলত মুসলিম ছাত্রদের জন্যই কলেজ তৈরি হয়েছিল, ফলে মুসলিম স্বার্থ রক্ষাই ছিল। ফলে বৃহৎ যে ভারতীয় আদর্শ বা ভারতের যে ঐক্যের চিন্তা কখনোই আলিগড় আন্দোলন করেনি, এটা ঐক্যের চিন্তা তাদের মধ্যে ছিল না। এছাড়া দ্বিজাতি তত্ত্ব বা সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের জন্য আলিগড় যে আন্দোলন, ঐতিহাসিকরা এটা নিন্দা করেছেন। তো অনেকে আবার আলিগড় আন্দোলনকে পাকিস্তান সৃষ্টির জন্য দায়ীও করেছেন, সাম্প্রদায়িক বিকাশ। তবে এত কিছু সত্ত্বেও আলিগড় আন্দোলনকে পজিটিভ সেন্সেও দেখা, কারণ বলা হয় এই আন্দোলনের ফলে মুসলিম সমাজের মধ্যে একটা নতুন আশা আকাঙ্ক্ষা বা উদ্দীপনার সঞ্চার হয়েছে। ফলে আলিগড় আন্দোলনের ফলে কিছু মানুষ তো বিজ্ঞান মনস্ক হয়েছে, ফলে তারা সমাজে কুসংস্কার বা গোঁড়ামি মুক্ত করে সমাজকে একটা আধুনিক জায়গায় এনেছে। এই প্রসঙ্গে রমেশচন্দ্র মজুমদারের একটা স্টেটমেন্ট আছে যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, আলিগড় আন্দোলন মুসলিমদের কাছেও তাই ছিল। তো এটা আমাদের টোটাল যে আলিগড় আন্দোলন রয়েছে। আচ্ছা বলো, কিছু প্রশ্ন আছে আলিগড় আন্দোলনে? ক্লিয়ার তো? তাহলে মুসলিম লীগে চলে যাব। আচ্ছা, এবার মুসলিম লীগ। তো ব্রিটিশ সরকার যে সাম্প্রদায়িকতার নীতি গ্রহণ করে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ করেছিল, সাম্প্রদায়িকতার নীতি, হিন্দু মুসলিম ডিভিশন, এর জন্য যে মুসলিম সমাজকে তোষণ করে হিন্দুদের থেকে বিচ্ছিন্ন করাই ছিল এর উদ্দেশ্য। এই জন্য 1906 খ্রিস্টাব্দে আমরা দেখবো, 1906 খ্রিস্টাব্দে আগা খানের নেতৃত্বে প্রথমে সিমলায় লর্ড মিন্টোর কাছে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। এটা প্রথমে ব্যাকগ্রাউন্ড, তারপর আমি পেছন থেকে বলবো আবার। তো এরপর 1906 ডিসেম্বর মাসে ঢাকার নবাব শামীমুল্লাহ
ঢাকা একটা সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত করে, যেখানে 30শে ডিসেম্বর অল ইন্ডিয়ান মুসলিম লীগ বা সারা ভারত মুসলিম লীগ গঠিত হয়েছিল। যার প্রথম সভাপতি ছিল আগা খান। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেখানে কিন্তু আগা খান উপস্থিত ছিলেন না। তো যাই হোক, শুরুতে আগা খানকে প্রথম সভাপতি করা হয়েছিল। শুরুতে আগা খান আর পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো 1906-এর যে মুসলিম লীগের প্রতিষ্ঠা, সেটাকে বেসিক্যালি 1885 আইএনসির সময় থেকে নির্ধারিত বলা হয়ে থাকে। কারণ সরকারের সাথে ক্ষমতাকে ভাগ করে নেওয়া এবং ভারতে একটা প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করার জন্যই কংগ্রেস গঠিত হয়েছিল। আমরা দেখেছি কংগ্রেস গঠন করার উদ্দেশ্য ছিল একটা প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা, সেই জন্য কংগ্রেস গঠিত হয়। আর সেদিক থেকে সৈয়দ আহমেদ খান সেই উদ্দেশ্যেই, মানে মুসলিমদের স্বার্থে আলিগড়ে কলেজ প্রতিষ্ঠা করেছিল। কারণ সৈয়দ আহমেদ খান বিশ্বাস করতো যে পিছিয়ে পড়া জাতি হিসাবে মুসলিমরা ব্রিটিশদের প্রতি বিরোধিতার পরিবর্তে আনুগত্যের মাধ্যমে সুবিধা পেতে পারে। সেই জন্য সালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। 1863-তে মোহামেডান লিটারারি সোসাইটি, 1877 সালে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন, 1888-এ ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় মেনশন করেছিলাম, এখানে সালও দেওয়া আছে। তো এরপর মুসলিম নেতৃবৃন্দ কিন্তু শিক্ষা সংক্রান্ত আলোচনা এবং সরকারের প্রতি আনুগত্য প্রচার করার জন্য বছরে একবার, যেমন কংগ্রেসটা মিলিত হতো, সেরকম এরাও বছরে একবার আনুষ্ঠানিকভাবে সভায় মিলিত হতো। এবার এভাবে চলছিল, মানে এইভাবে জিনিসগুলো প্রথম থেকে, কিন্তু কোনো সংগঠন তৈরি হয়নি। কিন্তু প্রত্যেকে যখনই এই ধরনের অ্যাসোসিয়েশন বা আলিগড় মুভমেন্ট চলছিল, এই যে অ্যাসোসিয়েশন 1888, 1863, 77-এ যেগুলো গঠিত হয়েছিল, সেখানে সবাই মিলিত হতো। ঠিক আছে, কিন্তু কোনোটাই কিন্তু রাজনৈতিক সংগঠন ছিল না। এরপর যখন কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় যখন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়, তখন, এবং স্বদেশী আন্দোলন 1906-এ হয়, বঙ্গভঙ্গ আর স্বদেশী আন্দোলনের সময় মুসলিমরা দেখলো যে এটাই সময়। এই কারণে 1906 একটা সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন করা হয়েছিল। কোথায়? ঢাকার শাহবাগ হয়েছিল। সেখানে মুসলিম নেতাদের একটা প্রতিনিধি দল মুসলিম সম্প্রদায়ের যে সমস্যা তুলে ধরে লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেছে। যে সিমলার তখন গভর্নর ছিল, মানে পুরো ভারতের গভর্নর জেনারেল ছিল, বা গভর্নর জেনারেল বলাটা ভুল, ভাইসরয় মিন্টোর সাথে সাক্ষাৎ করেছে। এবার ঢাকার নবাব যে সালিমুল্লাহ, তিনি কিন্তু বঙ্গভঙ্গের গোড়ার সমর্থক ছিলেন। কেন সমর্থক ছিলেন? তার কারণ যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেটাকে বেসিক্যালি সামিমুল্লাহ সাপোর্ট করে বলেছিলেন যে দেখো ব্রিটিশরা কত ভালো, আমাদের জন্য দেখো একটা পূর্ববঙ্গ আমাদের জন্য দিয়েছে। ঠিক আছে, যে পশ্চিমবঙ্গটা হিন্দুদের জন্য রয়েছে আর যে পূর্ববঙ্গটা রয়েছে ওটা মুসলিমদের জন্য রয়েছে। তার মানে দেখো ব্রিটিশরা কত ভালো, আমাদের জন্য পৃথক একটা রাষ্ট্র, পৃথক একটা অঞ্চল আমাদের দিয়েছে। অর্থাৎ শামীমুল্লাহ প্রথম থেকেই, যেহেতু ঢাকা পূর্ববঙ্গে রয়েছে, তো বঙ্গভঙ্গ সমর্থন করতো শামীমুল্লাহ। ঠিক আছে, এরকম প্রচুর ছিল। তো তারা এবার এই কংগ্রেস সমর্থকরা যাতে এই জিনিসটা করতে না পারে, কংগ্রেসটা তো এর এগেনস্টে ছিল, এই জন্য বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবিলা করার জন্য একটা রাজনৈতিক বল গঠনের প্রয়োজনীয়তা। মানে বুঝতে পারছো খেলাটা কোন জায়গায় ছিল? যে বেসিক্যালি কংগ্রেসরা চাইছিল যে বঙ্গভঙ্গ যাতে রদ হয়, মুসলিম লীগ চাইছিল না বঙ্গভঙ্গটা যেন থাকে। ফলে এই আন্দোলন যাতে কার্যকরী না হয়, সেই কারণে যাতে কংগ্রেসটা সফল না হতে পারে, সেই জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ফিল করেছিল শামীমুল্লাহ। এই জন্য মুসলিম স্বার্থ রক্ষার জন্য তিনি একটা রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব করেন, এবং সভাপতি ছিল নওয়াব ভিকার উল মুলক। এই প্রস্তাবটা সমর্থন করে এবং অল ইন্ডিয়ান মুসলিম লীগ গঠিত হয়, সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত, যার উদ্দেশ্য দেখো সেম গল্প যা আলিগড়ের আন্দোলনের ছিল, মুসলিমদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ সরকারের প্রতি মুসলিমদের আনুগত্য বৃদ্ধি করা, এক্সেট্রা এক্সেট্রা। এবং সেই হিসেবে নবাব যে শামীমুল্লাহ, তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল যে বঙ্গভঙ্গ রদের জন্য হিন্দুদের শক্তিশালী বিক্ষোভের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তোলা। সিম্পল ব্যাপার। এরপর কিন্তু ভারতের যে সংবাদপত্র ছিল, সেই সময় অনেক সংবাদপত্র, শান্ত থেকে বন্দে মাতরম যেসব পত্রিকাগুলো ছিল, তারা কিন্তু মুসলিম লীগকে সেভাবে পাত্তা দিত না। কারণ মুসলিম লীগ সেই সময় দুর্বল সংগঠন ছিল, ফলে এইসব সংবাদপত্র পাত্তা দিত না। এবং প্রথম দিকে কেউ সেভাবে এত কার্যকরী বা অ্যাক্টিভও ছিল না। এবং 1906 যখন প্রতিষ্ঠা হওয়ার পরেও কিন্তু প্রায় 1 বছর মুসলিম লীগ নিষ্ক্রিয়ই ছিল। কিন্তু কয়েক বছর পর, কিছুদিন পরে,
কি হলো, কিছু মধ্যবিত্ত সম্প্রদায় এবং কিছু র্যাডিক্যাল চিন্তাধারার তরুণ, মানে যারা চরমপন্থী চিন্তাধারা, তারা মুসলিম লীগের রাজনীতিতে এগিয়ে আসে। এবং 1910-এর মুসলিম লীগ এই জন্য ভারতীয় কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসে। এরপর মুসলিম লীগ আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে যখন 1913 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে জয়েন করে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ এমন একজন একমাত্র ব্যক্তি ছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়েরই সভাপতি, মানে উভয়েরই মেম্বার ছিলেন। ঠিক আছে, জিন্নার এটা একটা ছিল যে 1913 থেকে, মানে মহাত্মা গান্ধী এন্টার করার আগে থেকে মহাত্মা গান্ধী মানে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু মানে ইন্ডিয়ান পলিটিক্সে ছিল। ঠিক আছে, তো এরপর 1916-তে যে লখনৌ প্যাক্ট হয়েছিল, লখনৌ চুক্তি, এই লখনৌ চুক্তিটা বেসিক্যালি মোহাম্মদ আলী জিন্নাহর যে উদ্যোগেই কিন্তু হয়েছিল। কারণ একটা জিনিস দেখেছিল যে দুজনে কিছুটা টাইম পর প্রত্যেকেই বললো যে ব্রিটিশদের বিরোধী কাজই করতে হবে। সেই কারণে প্রথম অবস্থায় মুসলিম লীগ বিরোধিতা করলেও মোহাম্মদ আলী জিন্নাহ তাদেরকে বোঝালো, বাবু আগে ব্রিটিশদেরকে সরাও বা আগে এদের কাছ থেকে ক্ষমতাটা নাও, শাসনের অধিকার নাও, তারপর আমরা নিজেদের মধ্যে বুঝে নিই। এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহর উদ্যোগে কিন্তু লখনৌ প্যাক্ট স্বাক্ষর হয়েছিল, যেটা আমরা জানি কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল। এরপর তাছাড়া আরো ধীরে ধীরে কংগ্রেস আর মুসলিম লীগ কাছাকাছি আসে, খিলাফত মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, সমস্ত জায়গায় সম্পর্কের উন্নতি ঘটে এবং 1920-র পরে এটা আরো বেশি অ্যাক্টিভ হয়। এবার 1930-এ আমরা জানি স্যার মোহাম্মদ ইকবাল সর্বভারতীয় মুসলিম লীগের যে বার্ষিক সম্মেলনে ঘোষণা করেছিল যে আমি পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এবং বেলুচিস্তানকে নিয়ে একটি রাজ্যে দেখতে চাই। তো অনেকে এই, কিন্তু তিনি কোথাও কিন্তু পাকিস্তান শব্দটা ব্যবহার করেননি মোহাম্মদ ইকবাল। তো অনেক ক্ষেত্রে এই জন্য মোহাম্মদ ইকবালকে অনেক জায়গায় পাকিস্তানের জনক বলা হয়, কিন্তু মোহাম্মদ ইকবাল কিন্তু কখনোই পাকিস্তান শব্দটা ব্যবহার করেনি। এবার যে পাকিস্তান শব্দটা মিনিং কি, অনেকে বলবে পবিত্র ভূমি, কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তান কথাটা মানে কি সেন্সে পাকিস্তান কথাটা ব্যবহার করা হয়েছে বা কোথা থেকে এলো সেটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। এটা অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। দেখো, যদি জানো তাহলে বলবে। দেখো, পাকিস্তান কথাটা বেসিক্যালি প্রথমবার উদ্ভব হয়েছিল 1933-এর 28শে জানুয়ারি, যেখানে চৌধুরী রহমত আলী একটা প্যাম্পলেট প্রকাশ করেছিল, যেখানে ছিল নাও অর নেভার শিরোনামে একটা প্যাম্পলেট প্রকাশ করেছিল। সেখানে তিনি বলেছেন যে পাকিস্তান একটা হচ্ছে ফার্সি বা উর্দু একটা শব্দ, যেখানে যার প্রথম কথা বল এই যে পটা এসেছে, পাঞ্জাব থেকে প এসেছে, আফগানিয়া থেকে আ এসেছে, কাশ্মীর থেকে ক এসেছে, ইরান থেকে হস্যই এসেছে, সিন্ধু থেকে দন্তেশ্ব এসেছে, আর এই বেলুচিস্তান বা হচ্ছে আফগানিস্তান বা তুর্কিস্তান থেকে তুর্কিস থেকে এইগুলো এসেছে। এই টার্ম গুলোকে নিয়ে বেসিক্যালি পাকিস্তান ব্যাপারটা রয়েছে। এবং সিন্ধ বলতে সেই সময় যে গুজরাটের যে কচ্ছ রিজিয়ন এবং কাথিয়াওয়াড় রিজিয়ন, এই দুটোও কিন্তু ইনক্লুডেড করা হয়, যেগুলো এখন ভারতের অংশ। আর আফগানিয়া বলতে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা হচ্ছে খান আব্দুল গফর খান যার মধ্যে ছিল, সেই জায়গাটাকে নিয়ে টোটাল বলেছে। অর্থাৎ তারা যেই জায়গাগুলোকে পাকিস্তান ডিমান্ড করছে তাদের প্রথম অক্ষরগুলোকে নিয়ে পাকিস্তান শব্দটা বেসিক্যালি বলা হয়েছে। এটা চৌধুরী রহমত আলী তার নাও আর নেভার প্যাম্পলেটে এই কথাটা তুলে ধরেছিল। এরপর প্রথম অবস্থায় এটা রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হলেও ব্রিটিশ সরকারের আনুগত্যের জন্য কোন রকমের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন হয়নি। কিন্তু 1935 সালে যখন ভারত শাসন আইন হয়, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাখা সমূহকে পুনর্গঠিত করে একটা নতুন নতুন কাঠামো তৈরি করেছে। এবং 1937 সাল পর্যন্ত এই যে মুসলিম লীগ, সেটা শুধুমাত্র অভিজাত মুসলিমদের মাধ্যমে সংগঠিত ছিল। 1940-এ যখন লাহোর প্রস্তাব হয়, তারপরে এটা মুসলিমদের কাছে জনপ্রিয়তা, যেটা আমরা দেখবো লাহোর প্রস্তাবটা কি ছিল সেটা আমরা একদম ডিটেলসেই আলোচনা করব। এবার এখানে 1937-এ যে নির্বাচন হয়েছিল, আমরা জানি 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে 1937 সালে নির্বাচন হয়েছিল, এটা আমরা পড়েছিলাম। যদি জানি তাহলে মনে থাকবে। তাহলে নির্বাচন হয়েছিল, আবার 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য এটা আবার খারিজ হয়ে গেছিল। তো যাই হোক, তো এখানে মুসলিম লীগ সাফল্য অর্জন করে 9টা প্রদেশের মধ্যে। 9টা প্রদেশে মুসলিমদের 482টা আসনের মধ্যে মুসলিম লীগ 104টা আসন লাভ করেছিল, তার মধ্যে 36টা শুধু বাংলাতেই ছিল, অর্থাৎ মুসলিম লীগ জনপ্রিয় হয়েছিল। এরপর কংগ্রেসের পরে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল মুসলিম লীগ, এবং বাংলা
জয় করেছিল, বাংলা জয়। 1937 সালে বাংলার তখন মুখ্যমন্ত্রী ছিল A.K. ফজলুল হক। যদিও এই সময় মুখ্যমন্ত্রী কথাটা ঠিক নয়, সেই সময় একে বলা হতো প্রিমিয়ার। ঠিক আছে, এই সময় একে বলা হতো প্রিমিয়ার, কোনো সিএম বলে কিছু ছিল না, বলা হতো প্রিমিয়ার, কোনো সিএম হতো না। ওকে, তো যাই হোক, এগুলো আজকালকার দিনে বুঝতে আমাদের সুবিধা হয়, সেই কারণে এগুলো ছিল। তো যাই হোক, ফজলুল হক মুসলিম লীগ যোগদান করে, এবং ফজলুল হকের যে মন্ত্রিসভা সেটা বেসিক্যালি বলতে গেলে মুসলিম লীগের মন্ত্রিসভায় পরিণত হয়ে যায়, কারণ যেটা মুসলিম লীগ বলবে সেভাবেই ফজলুল হক কাজকর্ম করবে। ঠিক আছে, এবার ফজলুল হকের জনপ্রিয়তা ব্যবহার করে বাংলায় মুসলিম লীগের দুর্গে পরিণত করা, এবং ফজলুল হক উপমহাদেশে, এবং ফজলুল হক দাবি করে যে ভারতে মুসলিমদের জন্য একটা স্বাধীন আবাস ভূমির দাবি করে, মানে টোটালি বলতে গেলে পাকিস্তানের দাবি করে বাংলাতে, এবং সেই হিসাবে প্রকাশিত হয় ভারতে বা এতে লাহোর প্রস্তাব। ঠিক আছে, আমরা ডিসকাস করি এখানে এই যে লাহোরে বেসিক্যালি মুসলিম লীগ গঠনের প্রতিশ্রুতি হয়, যেখানে এই যে বলা হয় যে সিন্ধ, বেলুচিস্তান, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এবং বাংলা নিয়ে হবে সম্পূর্ণ স্বশাসিত এবং সার্বভৌম একটা গঠিত হবে। এবং সেখানে ফজলুল হক লাহোর প্রস্তাবে, যেটা 1940 সালের 23শে মার্চ এটা গৃহীত হয়েছিল, যেটাকে পাকিস্তানের প্রথম সংবিধানের ভিত্তি হিসেবে তৈরি করা হয়ে থাকে। আমরা দেখি এরপর আমরা জানি 1944 সালে, যখন 1940-এ মোহাম্মদ আলী জিন্নাহ তার টু নেশন থিওরি যখন পাবলিশ করে, তখন মুসলিম লীগ কিন্তু বিভাজন হয়েছিল। এটা হয়তো অনেকে জানো না, মুসলিম লীগের কিন্তু সেই সময় ডিভিশন হয়েছিল। সেখান থেকে AIJML, অল ইন্ডিয়া জমহুর মুসলিম লীগ গঠিত হয়, কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে মার্চ হয়, মুসলিম লীগের সাথে হয়। অর্থাৎ এরা কিছু মুসলিম ছিল যারা কিন্তু কখনোই পৃথক পাকিস্তানের দাবিকে মানতে চায়। এরপর দেখো, এই সময় ফজলুল হক পদত্যাগ করে এবং খাজা নাসিমউদ্দিন মন্ত্রিসভা গঠন করে। এবারে 43 থেকে 46-এর মধ্যে মুসলিম লীগ একটা জাতীয় সংগঠনে পরিণত হয়, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে ছিল আর আবুল হাসিম এর নেতৃত্বে মুসলিম লীগ 1946 নির্বাচনে 117টি আসনের মধ্যে 110টা আসন পেয়েছিল। অর্থাৎ বেসিক্যালি মুসলিম লীগ বাংলার একটা একক সংগঠন হয়ে যায়, কংগ্রেসকে একদম যাকে বলে সাইড লাইন করে দিয়েছিল মুসলিম লীগ। 1946 সালের নির্বাচনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের এমন নেতা হয় যে মোহাম্মদ আলী জিন্নাহ যা বলবে সেভাবেই কাজকর্ম হবে। এই জন্য যা সিদ্ধান্ত হবে, ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত যা বিষয়, সব কিন্তু জিন্নাহর মতামত গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। জিন্নাহ যা বলবে তাই। এই লাহোর প্রস্তাবের 6 বছর পরে যে SR সোহরাওয়ার্দী দিল্লি কনভেনশনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের দাবি করে। তারপর আমরা তো জানি ক্যালকাটা গ্রেট কিলিং, সেগুলো তো হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট তো মুসলিমদের জন্য সংগঠনে পরিণত হয়ে মুসলিম লীগ পাকিস্তান গঠন করে। আমরা ভেতরে তার মধ্যে 1909 আমরা জানি মাঝে পৃথক নির্বাচন ছিল, 1909 মরলেমিন্টো সংস্কার বলি, যেখানে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে মুসলিমদের জন্য আইনসভায় প্রতিনিধিত্বের ব্যবস্থা ছিল। আর ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে মুসলিমরা অংশগ্রহণ করেছিল? বঙ্গভঙ্গ রদ নয়, বেসিক্যালি সাপোর্ট করেছিল। যে বঙ্গভঙ্গের পরে যে পূর্ববঙ্গ এবং আসাম সৃষ্টি হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। এবং পরবর্তীকালে যখন 1911-তে আমরা জানি ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করেছিল লর্ড হার্ডিঞ্জ এর সময়, এটা আমরা দেখেছি। তারপরে কলকাতা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার হয়। সেই সময় মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী আর মৌলানা আবুল কালাম আজাদ মুসলিম লীগে যোগদান করে আলিগড় আন্দোলনের আধিপত্য হ্রাস করেছিল, আমরা দেখেছি, আগেই বললাম। লখনৌ চুক্তি আমরা দেখেছি কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল 1916-তে লখনৌ প্যাক্ট, যার দ্বারা মুসলিম লীগ কি করেছিল? কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নিয়েছিল, মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি মেনে নেয়, আর আইনসভায় মুসলিম সদস্য সংখ্যা নির্দিষ্ট হয়, 1/3 সদস্য মুসলিম হয় কেন্দ্রীয় আইন পরিষদ। আর খিলাফত আন্দোলনে যোগদান করেছিল, যেখানে তুরস্ককে বিভাজন করা হয়েছিল সেভরের চুক্তির মাধ্যমে, যার বিরুদ্ধে খিলাফত মুভমেন্ট শুরু করেছিল এখানে। কিন্তু তারপরে তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হয়, তখন খিলাফত আন্দোলন এখানে শেষ, এবং স্বরাজ দাবিরও সমর্থন করেছিল। অসহযোগ আন্দোলন আর হচ্ছে যে খিলাফত আন্দোলনকে কংগ্রেস সমর্থন করেছিল, আমরা জানি এগুলো।
আর লাহোর প্রস্তাবটা একটু ডিটেলসে বলেছি 1940-এ, যে লাহোর প্রস্তাব, যেটাকে আমরা পাকিস্তান প্রস্তাবও বলে থাকি। তো এখানে মুসলিমদের জন্য একটা স্বনিয়ন্ত্রিত এবং স্বায়ত্ত শাসনের অধিকারের দাবি করা হয়, যেটা 1940-এ 23শে মার্চ লাহোরে হয়েছিল। অল ইন্ডিয়ান মুসলিম লীগের অধিবেশনে, লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল এর সভাপতি। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোর প্রস্তাবের খসড়া তৈরি হয়। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিল সিকদার হায়াত খান, যিনি এগুলো আলোচনা আর সংশোধন করে নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটিতে পাঠায়। সেই সাবজেক্ট কমিটি এটার আমূল সংশোধন করে এবং এই যে ফজলুল হক উপস্থাপন করে এবং চৌধুরী খালিকুজ্জামান এবং অন্যান্য মুসলিমরা নেত্রী সমর্থন করে, যেটা বেসিক্যালি উর্দু ভাষার একটা রেজলিউশন ছিল। এবং এই সম্মেলন থেকে কিন্তু ফজলুল হক শেরে বাংলা উপাধি পেয়েছিল। এটা পরীক্ষায় পড়ে যে শেরে বাংলা উপাধি কার ছিল, সেটা হচ্ছে ফজলুল হককে বলা হয়, এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে পেয়েছিল। আর লাহোর প্রস্তাবের গুরুত্ব কি ছিল? এর ভিত্তিতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা হয়েছিল উত্তর পশ্চিমাঞ্চলে, আর হচ্ছে পাকিস্তানের ভিত্তি স্থাপন হয়েছিল, আর মুসলিমদের একত্রিত করেছিল ব্রিটিশ ভারত জুড়ে, এবং পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি রাজনৈতিক বৈধতা পেয়েছিল। ভারত ভাগ এর মাধ্যমে হয়েছিল। আর লাহোর প্রস্তাবের ফলে ভারত পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ গঠিত হয়। ভারত হিন্দু রাষ্ট্র আর পাকিস্তান মুসলিম রাষ্ট্রে পরিণত। ভারত যেহেতু সেকুলার যদিও বলা হয়, যাই হোক, তো আলাদা কথা। তো 1947 সালে এখানে লাহোরে পাকিস্তান প্রতিষ্ঠা হয় এবং পশ্চিম পাকিস্তান গঠিত হয় পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান হয়, যেটা বর্তমানে বাংলাদেশ হয় 1971 সালে। তো এটা আমাদের পুরো মুসলিম লীগ, আমাদের আলিগড় মুভমেন্ট আর মুসলিম লীগের টোটাল গল্প। আচ্ছা, যে এমসিকিউটা তোমাদের দিয়েছিলাম ওয়ার্ল্ড হিস্ট্রির, ওটা করেছো কেউ না করনি? ইংলিশ বলে করনি? কিছু কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ইংলিশ বলে কোনো কিছু বুঝতে পারো না, তাই তো? কোনো কিছু নয়, মানে বেশিরভাগই মানে বুঝতে পারছি না, আবার কিছু কিছু যেগুলো বুঝতে পারছি সেগুলো হয়তো পাচ্ছি এরকম। আচ্ছা, বলো এটা বুঝতে পেরেছো না পারোনি, বলো। মানে প্রথম বিশ্বযুদ্ধের পর ওই জার্মানি কোন শান্তি হুম, চুক্তিতে স্বাক্ষর করেছিল? শান্তি চুক্তি, তাই তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের সময় বলেছে কোন কান্ট্রি জার্মানির সাথে শান্তি চুক্তি স্থাপন করেছে? পিস ট্রিটি 1917 সালে, যে পিস ট্রিটি হয়েছিল, শান্তি চুক্তি জার্মানির সাথে কে স্বাক্ষর করেছে? 1917, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে। তাহলে জার্মানির সাথে পিস ট্রিটি কে স্বাক্ষর করেছে, বলো। আরে, অনাক্রমণতা চুক্তি স্বাক্ষর করলো কে? কাকে সাইডলাইন করলো? রাশিয়া। রাশিয়াকে করলো তো নাকি? মনে পড়ছে না, ভুলে গেছো পুরো? তাহলে রাশিয়ার সাথে যে পিস ট্রিটি, শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল, তাই না? কি বলেছে? হোয়েন ডিড ইউনাইটেড কিংডম ডিক্লেয়ার্ড ওয়ার অন জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কত খ্রিস্টাব্দে, মানে ইউকে মানে ব্রিটেন জার্মানির উপরে যুদ্ধ ঘোষণা করেছে? এটা তো বলা উচিত, বলো, এটা বলা উচিত। সেটা ডি ব্রিটেন হবে। কত হুম, ঘোষণা করেছিল কবে? ডি হবে। 3 সেপ্টেম্বর 1939, সেপ্টেম্বর মাসে। একদম সিম্পল কোশ্চেন, তো কঠিন কোশ্চেন তো কিছু নয়। আচ্ছা, ইন হুইচ ইয়ার, আচ্ছা, আমেরিকা জয়েন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা তো বলা উচিত, সেটা বলো। সি হবে। 1941-এ। কোন ঘটনার পরে? পার্ল হারবার, তাই না? আচ্ছা, দ্য ইমিডিয়েট কজ অফ আউটব্রেক অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ, কোন কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল? কজ কোশ্চেন তো, আউটব্রেক, ইমিডিয়েট কজ, প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল? ইমিডিয়েট কজ, প্রথম সেটা বলছে এ হবে। অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে খুন করা, ফার্ডিনান্ড আর ফ্রেডরিকের খুন, যেটাই তো সেরোজোভা হত্যাকাণ্ড আমরা বলি, তাই না? এটাই তো।
সেরোজোভা হত্যাকাণ্ড, এটাই তো প্রথম বিশ্বযুদ্ধের ইমিডিয়েট কজ ছিল না? অ্যাক্সিস পাওয়ার কে কে ছিল? ছিল অ্যাক্সিস পাওয়ার, একটা ছিল অ্যালাইড পাওয়ার। অ্যাক্সিস পাওয়ার কে কে ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়? অ্যাক্সিস পাওয়ার, বাংলা পড়েছো ওই জন্য ইংরেজি পড়ে। আচ্ছা, না জানলেও উত্তর হয়ে যায়, না জানলেও উত্তর হয়, তোমরা নিজেরাই বলো না। পোল্যান্ড, এদের মধ্যে জাপান আর জার্মানি। কান ধরে উঠবুস করার আগে পোল্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কোথায় পার্টিসিপেট করেছিল? অ্যাক্সিস পাওয়ার, মিত্র শক্তি আর অক্ষ শক্তির মধ্যে। অ্যাক্সিস পাওয়ার মানে অক্ষ শক্তি, তাই তো? অ্যাক্সিস মানে অক্ষ, যেটা মুসোলিনি প্রথম অক্ষ শক্তি ব্যবহার করেছিল, অ্যাক্সিস পাওয়ার। আর অ্যালাইড পাওয়ার, তাহলে কি হবে? তাহলে প্রথমে অ্যাক্সিস পাওয়ার মানে অবশ্যই ইটালি থাকবে, তাহলে ইটালি অপশনের মধ্যে বি সি ডি এর মধ্যে আছে। ইটালি থাকবে, জার্মানি থাকবে, তাহলে ইটালি জার্মানি কোথায় আছে? সি আর ডি এর মধ্যে আছে। তাহলে ইটালি জার্মানির সঙ্গে ফ্রান্স নিশ্চয়ই ছিল না, ছিল কে? জাপান ব্রিটেন। ছিল। আবার বলে ব্রিটেন। আরে ভুল কেন বলছো এ বাবা? রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কি পড়নি? রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি হিন্দু মাত্র পড়নি। ভোট নিয়ে ব্যস্ত, হ্যাঁ? মোদিকে জেতাতে হবে, রাহুল গান্ধীকে জেতাতে হবে। রোম হচ্ছে ইটালি, ইটালির রাজধানী রোম। বার্লিন হচ্ছে জার্মানি, আর টোকিও হচ্ছে জাপান। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই যে পড়ালাম, তাহলে কি হলো? পড়ানো পড়া, এটা তো সামান্য কথা, কেউ পড়েন না, না পড়লে হবে? অন হুইচ সাইড জাপান ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান কিসে ছিল, কিভাবে ছিল? নিউট্রাল ছিল, না তোমার হচ্ছে জার্মানির এগেনস্টে ব্রিটেনের সঙ্গে যোগদান করেছিল, না রাশিয়ার এগেনস্টে যোগদান করেছিল, না ব্রিটেনের মানে ব্রিটেনের সঙ্গে জার্মানির এগেনস্টে দাঁড়িয়েছিল? দুটোর মধ্যে দেখো, এটা কিন্তু বলছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধ, সেই সময় জাপান কি ছিল? জার্মানির সঙ্গে ছিল ব্রিটেনের এগেনস্টে, না জার্মানির এগেনস্টে ছিল? এগেনস্ট জার্মানি, না উইথ জার্মানি, না রাশিয়ার সঙ্গে রাশিয়ার এগেনস্টে ছিল, না নিউট্রাল ডি ছিল, হবে। চুপচাপ ছিল? অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইউনাইটেড নেশনের সঙ্গে জার্মানির এগেনস্টে ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওই জন্য ঘুরে গেল, জাপান তো জন্য ঘুরে গেল, উল্টো হয়ে গেল, তাই না? এটা সেই কমন ব্যাপার ইঙ্গো এগুলো। জাপান মৈত্র চুক্তি করেছিল। হ্যাঁ, তাহলে এগুলো তো সে ভীষণ কমন ব্যাপার। ইংলিশের কোশ্চেনের জন্য এত ভয় পেয়ে পিছিয়ে গেলে খুব সমস্যা। বিশাল কঠিন কিন্তু কোশ্চেন নেই, কোশ্চেন গুলো খুবই সহজ আছে, একটা উল্টো পাল্টা কোশ্চেন নেই, সবই সহজ কোশ্চেন আছে। আমি ওই জন্য তোমাদের দিলাম এই ধরনের কোশ্চেন, মানে এক্সপেক্টেড করতে হবে। ইংলিশ বলে ভয় পেয়ে গেলে হবে? দ্য লাস্ট কান্ট্রি অফ অ্যাক্সিস পাওয়ার টু সারেন্ডার ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সবার শেষে কে সারেন্ডার করেছিল? অ্যাক্সিস পাওয়ার, অক্ষ শক্তি। অক্ষ শক্তি কে সবার শেষে সারেন্ডার করেছিল? সারেন্ডার মানে মানে হার স্বীকার করেছিল? জার্মানি হবে। বাহ, বিন্দু কি বলবো, বিন্দু মাত্র সামান্যটুকু পড়নি, সামান্যটুকু, ইতালি। সামান্যটুকু তোমরা পড়ো, সামান্যটুকু পড়ো। ছি ছি ছি, সামান্যটুকু পড়নি গো, উত্তরগুলো বলতেও খারাপ লাগছে। আপনি মানে স্যার এটা নোটস কঠিন কোশ্চেন। পাঠিয়েছিলেন এইটার? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নোটসটা কি পাঠিয়েছিলেন? কেন তোমাদের কাছে কি কোনো বই নেই? না না স্যার, কোনো বই মানে নেই। কোনো বই নেই? তোমরা এই যে এত হিস্ট্রি নিয়ে পড়েছো, এসএসসি পড়েছো, তোমাদের কাছে কোনো বই নেই? জীবন মুখোপাধ্যায়ের বই নেই, কোনো বই নেই, তোমরা হচ্ছে হাত পা নিয়ে বসে আছো।
মানে তোমাদের কাছে কোনো বই নেই, তোমরা হিস্ট্রি সাবজেক্টের স্টুডেন্ট? মানে এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর যদি না থাকে তোমরা কেন পড়াশোনা করছো, যে তোমাদের কাছে বই নেই? এগুলোকে অজুহাত বলে? অ্যান্সার হচ্ছে জাপান। সামান্যটুকু পড়নি? হিটলার, প্রথমে মুসোলিনি গেল, তারপর জার্মানি হিটলার গেল, শেষে জাপান। জাপানের হচ্ছে যখন হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলানো হলো, তারপর জাপানটার স্যারেন্ডার করার সাথে সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড হলো। সামান্যটুকু পড়নি। যাই হোক, পারলে বাকিগুলো করবে, আমি আর